হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 47 এর মধ্যে। আজকে আমরা আলোচনা করব যে বাকি দলগুলো থেকে কেন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এতটা পরিমাণ এগিয়ে রয়েছে। এগিয়ে রওয়ার বিভিন্ন কারণ রয়েছে। সেই কারণগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার চেয়েও বড় কারণ যেগুলো রয়েছে মেইন ফোকাস করব। আমি কোনো রাজনৈতিক পার্টির পক্ষ থেকে বলছি না কিংবা কোনো বিরোধী পক্ষ থেকেও বলছি না। আমি শুধুমাত্র একটা দিক তুলে ধরছি যে কেন তৃণমূল কংগ্রেস এখনো এত পরিমাণে শক্তিশালী। বাকি দলগুলো এতটা শক্তিশালী হতে পারছে না। কেন ১ নাম্বার পজিশনে যেতে পারছে না? চলো শুরু করা যাক আজকে। দেখুন, মমতা ব্যানার্জি একজন লড়াকু ব্যক্তি, যাকে আমরা দেখেছি ১৯৯৮ সালে বেসিক্যালি যখন তৃণমূল কংগ্রেস দলটা গঠিত হয়, তারপর থেকে যে তিনি খেলা শুরু করেছেন, সেই খেলা মানে এসে গাড়ি আটকেছে এখনো পর্যন্ত এটা যেই সাল চলছে ২০২৪। ২০২৬ সাল পর্যন্ত কিন্তু গাড়ি চলবে। তারপরে দেখা যাবে যে সেই গাড়ি আরো কতদিন চলে। ওকে? দেখুন, একজন ব্যক্তি যিনি তার মধ্যে মহিলা, তিনি কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসার পরে এতটা পরিমাণ লড়াই করছেন, পরিমাণ লড়াই করেছে যে ২০১১ সালে গিয়ে তাকে কিন্তু সেই লড়াইয়ের ফল পেতে হয়। ওকে? তিনি যে পরিমাণে বাম আমলে তিনি বামদের সাথে লড়াই করেছেন। কারণ সেই সময় কিন্তু খুনোখুনি, স্ট্রাইক, ধর্মঘট, মিছিল এসব প্রচুর পরিমাণে হতো। এত পরিমাণে সোশ্যাল মিডিয়া ছিল না যে এখান থেকে অন্য জায়গায় খবর প্রচার হবে। কিংবা এক ক্লিকে যে আমাদের কাছে ভিডিও চলে আসছে, যেমন আমি যে ভিডিও করছি আপনারা এক ক্লিকে সেই ভিডিও দেখতে পাচ্ছেন। সেই জিনিস কিন্তু সেই সময় ছিল না। সুতরাং সেই সময় দাঁড়িয়ে কিন্তু যে একজন মহিলা নেত্রী তিনি যে লিড করে সবকিছু করে তিনি মুখ্যমন্ত্রী হতে পেরেছেন, সেই জিনিসটা কিন্তু বাংলার মানুষ আজও তাকে কিন্তু সেটার জন্য কিন্তু ক্রেডিট দিয়ে থাকে। ওকে? এবার ক্রেডিট দিয়ে থাকে ভালো কথা। এবার যে জিনিসটা আমরা লক্ষ্য করব যে কেন বাকি দলগুলো যেমন বেসিক্যালি পশ্চিমবঙ্গে ৪ টি দল রয়েছে। একটা বেসিক্যালি যাকে বলা হয় তৃণমূল কংগ্রেস, একটা বিজেপি রয়েছে যে প্রধান বিরোধী দল রয়েছে যার কাছে ৭৭ টার মতো বিধানসভায় সিট রয়েছে। তারপরে হচ্ছে সিপিএম, কংগ্রেস যারা ০-০-০ খেলছে। এখনো ০ পর্যন্ত খেলছে। দেখুন এবার খেলাটা কোথায় ঘুরবে? খেলাটা ঘুরবে হচ্ছে ২০১৬ সাল পর্যন্ত। ২০১১ সালে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সবাই ভেবেছিল যে এইবার সিপিএম হেরেছে, ৩৪ বছরের বাম আমলের অবসান ঘটেছে। হয়তো ২০১৬ সালে হয়তো ফিরে আসবে। দেখা যাচ্ছে ২০১৬ তেও ফিরে আসেনি। ভেবেছিল ২০২১ এ ফিরে আসবে। কিন্তু ২০২১ এও ফিরে আসতে পারেনি। কারণ কি যে জিনিসটা আমরা লক্ষ্য করছি ২০১৬ সাল পর্যন্ত কিন্তু সিপিএম ছিল সবচেয়ে মানে বেসিক্যালি সবচেয়ে যাকে বলা হয় সবচেয়ে টপ লেভেলের। মানে বিরোধী পক্ষ। কারণ সিপিএম এর কাছে যে দাদা বাহিনী ছিল কিংবা সেই যে বাহিনীগুলো ছিল, পাড়ার যে এলাকা ভিত্তিক যে দলগুলো ছিল সেই ক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে কিন্তু সিপিএম ঘুরে দাঁড়াতে পারেনি আর। এর জন্য দেখা গিয়েছে যে তাদের যে মেইন মহান নেতৃত্ব যারা রয়েছে, বয়স্ক নেতৃত্ব তারা এখন নিজে হাল ছেড়ে দিয়েছে। এখন ইয়ং জেনারেশনকে এগিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? সেদিকেও আমরা মেনে নিচ্ছি। ২০১৬ সালের পর থেকে যে জিনিসটা দেখা যায় যে সবাই বুঝতে পারে যে সিপিএম আর টিকে নেই। মার্কেটে সিপিএম কিন্তু ধীরে, ধীরে হারিয়ে যাচ্ছে। খুব ভালো কথা হারিয়ে যাচ্ছে। এবার কি দেখা যায় যে সিপিএম এর থেকে যেসব লোকগুলো ছিল সেই লোকগুলো কিন্তু ধীরে, ধীরে বেরিয়ে কোথায় চলে যায়? সেখান থেকে বেরিয়ে তারা এন্ট্রি মারে কোথায়? বিজেপির মধ্যে। এবং দেখা যায় যে পরবর্তীকালে ২০২১ সালে বিজেপি কিন্তু একটা ফুল ফোর্স এ চলে আসে। সবাই ভেবে নিয়েছিল যে বিজেপি ২০২১ এ কি করছে? সরকার বানাচ্ছে। মমতা ব্যানার্জির শেষ লাস্ট ইয়ার। হয়তো মমতা ব্যানার্জিকে রাজনীতি থেকে রিটায়ারমেন্ট নিতে হবে। কিন্তু যখনই রেজাল্ট বেরোচ্ছে, রেজাল্ট বেরোনোর সময় দেখা যাচ্ছে যে না, বাংলার জনগণ সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই জিনিসটা কিন্তু মেনে নিতে পারেনি। বাংলার জনগণ ঘুরে ফিরে ওই দিদিকেই পছন্দ করেছে। তার জন্য সবচেয়ে বেশি দায়ী কারা ছিল? হতে পারে তাদের কাছে সংখ্যালঘু ভোট রয়েছে। কারণ তৃণমূলের কাছে প্রচুর পরিমাণে সংখ্যালঘু ভোট রয়েছে। সেই সংখ্যালঘুরা যারা আগে সিপিএম কে বিশ্বাস করত, যারা আগে বেসিক্যালি কংগ্রেসকে বিশ্বাস করত। এখন বর্তমানে তারা তাকে বিশ্বাস করতে পারছে না। কারণ জানে তারা সিপিএম কেমন আমলে তাদের সিপিএম আমলে কি পরিমাণে খেলা চলছিল। যে হারে পরিমাণে খেলা চলছিল কিংবা কংগ্রেস তো আগে থেকেই মানে নড়বড় অবস্থায় ছিল। পুরোপুরিভাবে মানে যখনই সেন্ট্রাল গভর্নমেন্টে থাকুক, যেখানেই থাকুক না কেন, কংগ্রেস কিন্তু নিজের ক্ষমতাটা কিন্তু আনতে পারেনি পুরোপুরিভাবে। যখন সিপিএম মেইন খেলাতে ছিল সেই সময় দেখা গিয়েছিল কংগ্রেস বিরোধী পক্ষে ছিল, বিজেপির তো কোনো গল্পই ছিল না। তারপরে যখন তৃণমূল কংগ্রেস এসে ১ম এ দেখা যায় সিপিএম, তারপরে দেখা যায় সিপিএম কংগ্রেস একসাথে লড়াই করছে। তারপরেও দেখছে যে মমতা ব্যানার্জিকে হারানো যাচ্ছে না। এখন যে জিনিসটা দেখা যায় ২০২১ সালের পর থেকে গিয়ে ২০২১ সালের পরে গিয়ে যে জিনিসটা দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে হচ্ছে বিজেপি কিন্তু এগিয়ে চলে এসেছে। বিজেপি এগিয়ে চলে এসেছে, বাকি লোকগুলা পিছিয়ে চলে গেছে। ওকে? কিন্তু ১ নাম্বার স্থান নিতে পারছে না। কেন নিতে পারছে না? তার সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে ২০২১ সালে যেই ঝড়টা বইছিল, কিন্তু বর্তমানে সেই ঝড় কিন্তু থমকে গেছে। ২০২১ সালে যে পরিমাণ মারমুখী মানে বিজেপি খেলছিল যে আমরা ফ্রন্ট ফুটে খেলবো। মমতা ব্যানার্জিকে এই বছরই আমরা হারিয়ে দিব। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা গেছিল যে ২০২১ সালে কিন্তু পুরোপুরিভাবে সফল হতে পারেনি। এবার ২০২১ সালের পর থেকে ২০২১ সালে কেন এত পরিমাণ ছিল? কারণ হচ্ছে ২০১৪ সালে বিজেপি গভর্নমেন্ট আসে।
2019 সালে প্রচুর পরিমাণে নিজেদের মানে বিজেপি নিজেই হচ্ছে পুরোপুরি যে ক্রস ওভার যে রয়েছে 272 টা সিটের যে ক্রস ওভার রয়েছে সেটা পার করে ফেলে। ওকে? আপকি বার 300 পার হয়ে গেছিল। এবার তো 400 পারে নাড়া ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করা যায় সেই যে বেসিক্যালি দেখা যায় যে 2019 এ যেহেতু জিতে এসেছিল, 2021 এ যখন বাংলাতে হচ্ছে বিধানসভা ইলেকশন চলছিল সেই সময় বিজেপি একদম ফ্রন্টে ছিল যে আমরা এবার জিতে আসছি। কিন্তু সেখান থেকে হেরে যায়। তারপর দেখা যায় যে 2024 সাল এই যে ২০২৪ সাল যে চলছে, ২০২৪ সালের লোকসভা ইলেকশনে বিজেপি মুখ থুবড়ে পড়েছে। হ্যাঁ, সরকার তারা গঠন করতে পেরেছে। কিন্তু নীতিশ এবং নাইডু কতদিন থাকবে সেই জিনিসটা কিন্তু জানে না। এবার বিকল্প রূপ হিসাবে নীতিশ এবং নাইডুর বিকল্প রূপ হিসেবে কাকে দেখছে বিজেপি? বিজেপি একজনকেই দেখছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার কোনদিন রাজ্য সরকারের দিকে দেখবে না। কোন রাজ্যে তাদের কি সিট আছে সেটা দেখবে না নরেন্দ্র মোদী। শুধু দেখবে যে তাদের মেইন কেন্দ্রের সিংহাসনটা বেঁচে আছে কিনা। যতদিন কেন্দ্রের সিংহাসন আছে ততদিন কিন্তু পাওয়ার হাতে রয়েছে। ততদিন যা ইচ্ছা তাই করতে পারবে। তো বিজেপির এখন মেইন টার্গেট হচ্ছে যদি কোনভাবে নীতিশ এবং নাইডু যদি সরে যায়, সেক্ষেত্রে কাকে সামনে নিয়ে আসা যাবে? তৃণমূলকে একমাত্র সাথে পাওয়া যাবে। কারণ তৃণমূলের কাছে যতটা পরিমাণ যে সিট রয়েছে বেসিক্যালি সেই পরিমাণ সিট দিয়ে কিন্তু সরকার বাঁচানো যেতে পারে। এর জন্য আপনি যে জিনিসটা লক্ষ্য করবেন যে বি বর্তমান পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বিজেপি পুরোপুরিভাবে কিন্তু অ্যাটাক করছে না। হয়তো হ্যাঁ, টিভি মিডিয়া চলছে, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ চলছে। যেই কটাক্ষটা চলবে যে বিরোধী দল তারা রয়েছে, তারা পুরোপুরিভাবে কটাক্ষ করছে। কিন্তু সেই যে ফ্রন্টে এসে যে আন্দোলন যেই আন্দোলন আমরা ২০১০, ২০১১ সালে দেখেছি, সেই আন্দোলন কিন্তু আমরা আর দেখছি না। যেই আন্দোলন আমরা তৃণমূলকে করতে দেখেছি, মমতা ব্যানার্জিকে করতে দেখেছি, সেই আন্দোলন কিন্তু তারা করছে না। হ্যাঁ, তারা পিছন থেকে পুশ দিচ্ছে কিংবা বাস ধরে দাঁড়িয়ে রয়েছে। ওকে? সামনে হচ্ছে ছাত্র সমাজ চলছে, পিছনে তারা পুশ করছে। ওকে? কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস চলছে না যে মমতা ব্যানার্জিকে সরানোর যে একটা মানে টেনডেন্সি সেই জিনিসটা কিন্তু এখন বিজেপির মধ্যে নেই। কেন নেই? কারণ হচ্ছে কেন্দ্র সরকার থেকে চাপ রয়েছে। কারণ মমতা ব্যানার্জিকে যদি সরানোর চেষ্টা করে, কোনভাবে যদি নীতিশ এবং নাইডু যদি সরে পড়ে, সেক্ষেত্রে কিন্তু সরকারকে নরেন্দ্র মোদীকে সরকার বাঁচাতে যে একজনেরই সাহায্য দরকার সেটা হচ্ছে বেসিক্যালি মমতা ব্যানার্জির। আর মমতা ব্যানার্জি এই জিনিসটা ভালো করে জানে। তো কারণ এই জন্য দাঁড়িয়ে কিন্তু যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে দেখবেন যে এখন ধারার লেসে কিন্তু পুরোপুরিভাবে যত বড়, বড় নেতারা আছে তাবড়, তাবড় নেতা তারা কিন্তু ছাড় পাচ্ছে। কারণ বিজেপিও মেনে নিয়েছে যে মোদী সরকারও মেনে নিয়েছে কেন্দ্র থেকে যে ২০২৬ এর দিদিকে তো সরানো যাচ্ছে না। সুতরাং এদেরকে সাহায্য করে রাখতে লাগবে। কারণ আমাদের যে কেন্দ্র সরকার রয়েছে সেই এই যে ২০২৪ এ ভোট হচ্ছে। নেক্সট ভোট ২০২৯ এ। সুতরাং এই ৫ বছর যে রয়েছে ৫ বছর সরকার ভেঙে ফেলা যাবে না। ৫ বছর যদি সরকার টিকিয়ে রাখতে হয়, সেক্ষেত্রে মমতা ব্যানার্জিকে কিন্তু ২০২৬ এ জায়গা করে দিতে হবে। তারপরে কি হয়েছে সেটা দেখা যাবে। সেটা দেখার এখনকার বিষয় না, সেটা পরে দেখা যাবে। কিন্তু কেন্দ্রের সরকার যদি বাঁচাতে হয়, কেন্দ্রের সরকার যেকোনো সময় ভেঙে পড়তে পারে। কারণ ২০২৫ এর মধ্যে বিহারে ভোট হয়েছে। সেখানে নীতিশ কুমার যদি তেজস্বী যাদবের সাথে হাত মিলিয়ে নিল, আরজেডির সাথে হাত মিলিয়ে নিল, ওকে? সেক্ষেত্রে কিন্তু যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে পুরোপুরিভাবে কিন্তু কেন্দ্র সরকার ভেঙে পড়বে। কিংবা হচ্ছে বেসিক্যালি চন্দ্রবাবু নাইডু যদি হাত সরিয়ে নেয়, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকার ভেঙে পড়বে। সুতরাং কেন্দ্র সরকারকে যদি ৫ বছর চালাতে হয় সেক্ষেত্রে ৩ টা রাখতে হবে। মানে ব্যাকআপ প্ল্যান তো সবাই রাখবে। ঘুরে ফিরে রাজনীতি। রাজনীতিতে ব্যাকআপ প্ল্যান না থাকলে হবে না। এর জন্য দেখবেন যে বিগত কিছুই দিন ধরে বড়, বড় তৃণমূল নেতাগুলো কিন্তু এখন ছাড় পাচ্ছে। একসময় যারা একবারে হাত ধুয়ে ইডি এবং সিবিআই কিন্তু এদের পিছনে পড়ে গিয়েছিল। কেন্দ্র সরকার বারবার বলছিল যে এদেরকে ধরতে হবে, এরা দুর্নীতি মানে আপনার মনে আছে ২০২১ সালে? ২০২১ সালে গোটা মানে ভারতবর্ষের মধ্যে যত বড়, বড় বিজেপির নেতা আছে, তাবৎ, তাবৎ নেতাদের কিন্তু তুলে নিয়ে আসা হয়েছিল। এবং পশ্চিমবঙ্গের মধ্যে ভোট প্রচারের কাজে লাগানো হয়েছিল। সেখানে নরেন্দ্র মোদী এসেছিল, যোগী আদিত্যনাথ এসেছিল। এত, এত বড়, বড় নেতা এসেছিল। তারপরে গিয়েও তারা হেরে গিয়েছে। আর এখন দেখবেন ২০২৬ সাল পর্যন্ত কিন্তু দেখবেন সবকিছু চুপচাপ রয়েছে। ২০২৬ এ একবারে মানে কোনভাবেই বিজেপি ক্ষমতায় আসছে না। পুরোপুরিভাবে তৃণমূল ফ্রন্টে রয়েছে। আর এটা বিজেপিও মজা নিচ্ছে। বিজেপি তো জানে কারণ আমাকে সরকার বাঁচাতে হবে। এবার মেইন খেলাটা হচ্ছে বিজেপির কোনো ইচ্ছা নেই। তারা হচ্ছে ১ নাম্বার দলে আসবে। বিজেপি এবার ২ নাম্বার দলেই থাকা উচিত। ওকে? এবার বিজেপির মেইন জিনিসটা যেটা দাঁড়াচ্ছে যে এখন সিপিএম হয়ে গেছে সমস্যা। কারণ সিপিএম এর এখন মেইন টার্গেট হচ্ছে তাদের খাতা খুলতে হবে। তাদের এখনো কি রয়েছে? 0 অবস্থায় রয়েছে। এবার তাদের খাতা খুলতে গেলে কি করতে লাগবে? খাতা খুলে সিপিএম এর টার্গেট কিন্তু ১ নাম্বারে আসা নয়, সরকার গঠন করা নয়। এখন সিপিএম এর মেইন টার্গেট হচ্ছে পুরোপুরিভাবে বিজেপি সরকারের জায়গাটা নেওয়া। ওকে? বিজেপির যে জায়গাটা রয়েছে বেসিক্যালি পশ্চিমবঙ্গের মধ্যে বাংলা বিজেপির যে গ্রুপটা রয়েছে, তাদেরকে সরিয়ে ২ নাম্বার থেকে সরিয়ে সিপিএম সেখানে বসা। এজন্য দেখবেন যে সিপিএম এর মধ্যে বড়, বড় মুখকে তুলে ধরা হয়েছে। তারা চাচ্ছে কারণ একসময় ২০১৬ সালের পর থেকে বড়, বড় নেতারা কোথায় চলে এসেছিল? বেসিক্যালি সিপিএম ছেড়ে কিন্তু তারা বিজেপিতে যোগদান করেছিল। এখনো দেখবেন যে আপনি বড়, বড় বিজেপির নেতাগুলো যারা রয়েছে তারা একসময় কিন্তু সিপিএম এর মধ্যে ছিল। সিপিএম এ থাকার কারণে এখন যেহেতু বেসিক্যালি ইয়ং জেনারেশন উঠে আসছে, তো এরাও মজা পাচ্ছে। এরাও ভাবছে যে আমরা কিন্তু এই জায়গাটা নিবো এবং বিজেপির মনেও ভয় রয়েছে যে আমরা তো ১ নাম্বারে যেতে পারব না। তৃণমূল কংগ্রেসকে আমরা হারাতে পারব না। সুতরাং আমাদের কোথায় থাকতে হবে? আমাদেরকে ২ নাম্বার জায়গাটা ধরে রাখতে লাগবে। এবার ২ নাম্বার জায়গাটা ধরে রাখতে গেলে কি করতে হবে? বামদের সাথে লড়াই করতে হবে। আর এটার মজা নিচ্ছে তৃণমূল। তৃণমূলও ভাবছে যে দিদিও মাঝে, মাঝে সিপিএম কে সাপোর্ট করে আসছে। ওকে? সিপিএম এর প্রতি সহমত পোষণ করছে। সাপোর্ট করা বলব না, সহমত পোষণ করছে। সিপিএম কে অত মানে এক হাতে ধরছে না। ওকে? কারণ সিপিএম এর মধ্যে ইয়ং, ইয়ং নেতারা রয়েছে, ইয়ং, ইয়ং ছেলেমেয়ে রয়েছে যারা পুরোপুরিভাবে কিন্তু
যে মিডিয়ার সাথে মানে একটু মানে সহজভাবে মেলামেশা করে। আগের আমাদের নেতা দেখেছি আমরা যখন ছোট ছিলাম সেই সময় আমাদের সেসব নেতা দেখেছি যারা হাসাহাসি করতো না, চুপচাপ থাকতো, গোমড়া মুখে থাকতো। এটাই তাদের মানে একটা অ্যাটিটিউড কিংবা একটা দর্শকের সামনে আসার মানে একটা মানে প্রত্যেকের একটা ছবি থাকে, সেই ছবিটা। যেমন মমতা ব্যানার্জির একটা ছবি রয়েছে, তিনি হাওয়াই চটি পড়বেন, সাদা শাড়ি পরবেন। ওকে? এরকম একটা সিনারি রয়েছে। নরেন্দ্র মোদী কোট পরবেন, যেখানে যাবেন সেরকম বেশভূষা ধরে নিবেন। ওকে? পশ্চিমবঙ্গে এসে বলবেন দিদি ও দিদি এরকম কথা বলবেন। সবার একটা ছবি আছে। তেমনি সিপিএম এর একটা ছবি ছিল। কিন্তু সিপিএম এখন পরিমাণে যে বড় নেতা ছিল সিপিএম এর তারা এখন বয়স্ক হয়ে গেছে। তারা সেখান থেকে সরে পড়েছে। এবার সেই জায়গাটা দখল করে নিয়েছে ইয়ং জেনারেশন যারা রয়েছে। যারা মিডিয়ার সাথে ফ্রেন্ডলি, তারা হাসি মজাক করে কথা বলে। এখন তাদের মেইন টার্গেট হচ্ছে বিজেপিকে হাঁটানো। কারণ বিজেপি এমন সময় দাঁড়িয়ে যায় দেখা যাচ্ছে যে বিজেপি ২ নম্বরে রয়েছে, ১ নম্বরে আসতে পারছে না। এবার বিজেপিকে যদি সরিয়ে দেওয়া যায়, সিপিএম যদি ১ম এ ২ নম্বরে আসে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে ১ নম্বরে আসার চান্স রয়েছে। কিন্তু ন মমতা দিদির আমলে তো হবে না। কারণ মমতা দিদির সময় তিনি যেভাবে গেমটা খেলছে, এখনো বাংলার যে বিভিন্ন মানুষ যে রয়েছে, গ্রামের মানুষ রয়েছে, তারা পুরোপুরিভাবে সাপোর্ট করে কিন্তু তৃণমূল কংগ্রেসকে। ওকে? আর ২০২৪ ভোটে কিন্তু আমরা দেখে নিয়েছি লোকসভা ভোটে। কয়েকটা শুধু উত্তরবঙ্গের কিছু অংশ বাদ দিয়ে যদি বাদ দেওয়া যায় এবং দক্ষিণবঙ্গের কিছু অংশ যদি বাদ দেওয়া যায়, পুরোপুরিটা কিন্তু কার হাতে ছিল? পুরোপুরিটা কিন্তু তৃণমূলের হাতে রয়েছে। তেমনি একটা যদি আমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে দেখি, বিধানসভার ভোটের ক্ষেত্রে দেখি, সেখানেও কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করতে পারবেন যে পুরোপুরিভাবে গেমটা কে চেঞ্জ করে রেখেছে? তৃণমূল কংগ্রেস চেঞ্জ করে রেখেছে। আর দিদি ইচ্ছামত নিজের গুটি সরাচ্ছে, গুটি আগাচ্ছে, গুটি পিছাচ্ছে। আর এরা পুরোপুরিভাবে খেলছে। বিজেপি কোনভাবে কিন্তু এটা সমর্থন করবে না। দেখবেন আপনি নীতি আয়োগের মিটিং ছিল। নীতি আয়োগের মিটিং এ কিন্তু গোটা বিপক্ষ পার্টি যে ইন্ডিয়া জোট ছিল তারা যায়নি। কিন্তু মমতা দিদি গিয়েছিল। সেখানে হয়তো তাকে অপমান করা হয়েছে। তিনি বেরিয়ে চলে এসেছেন। সেখান থেকে বেরিয়ে এসে তিনি স্টেটমেন্ট দিয়ে থাকেন। কিন্তু ভবিষ্যতে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে ব্যাকআপ প্ল্যান হিসাবে নরেন্দ্র মোদী এবং দিদির কিন্তু খুব মিল রয়েছে। এই জন্য মিল রয়েছে কারণ পুরোপুরিভাবে কি হয় দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর একটা ব্যাকআপ প্ল্যান লাগবেই। দেখুন যে যতই যেই পার্টির থাকুক যে অন্য পার্টি থেকে সিংহাসন সবাই বাঁচাতে চায়। কেন? টিডিপি যে রয়েছে, তেলুগু দেশম পার্টি রয়েছে কিংবা নীতিশ বাবু রয়েছে, এরা তো পুরোপুরিভাবে মুসলিম সাপোর্টের একটা পার্টি। নীতিশ বাবুর পুরোপুরিভাবে একটা মানে যারা সমাজের মধ্যে পিছিয়ে থাকা মুসলিম ভোট ব্যাংক রয়েছে সেটা পুরোপুরিভাবে নীতিশ বাবুর কাউন্টারে রয়েছে। টিডিপি রয়েছে, টিডিপি পুরোপুরিভাবে মুসলিম সাপোর্ট রয়েছে। সংখ্যালঘুদের সাপোর্ট কার কাছে রয়েছে? টিডিপির কাছে রয়েছে। বিজেপি এর সাথে কেন অ্যালায়েন্স করতো? বিজেপি শুধু মানে হ্যাঁ, একটু ভোটের সময় একটু চিল্লাহাল্লা করতে হয়, হিন্দু মুসলিম করতে হয়, এইসবই জিনিস দেখা যাচ্ছে। কিন্তু টিডিপি, নীতিশ বাবু দেখেন আপনার একটা জিনিস লক্ষ্য করেছেন যে যখন আমাদের কিছু মানে বিল সংশোধন করা গিয়েছিল, ওয়াকফ বোর্ড বিল, সেখানে হচ্ছে প্রবলেম দেখা গিয়ে চন্দ্রবাবু নাইডু প্রবলেম দেখিয়েছে। নীতিশ কুমারের টিম জেডিইউ যে রয়েছে সে প্রবলেম দেখিয়েছে। ল্যাটারাল এন্ট্রি যেখানে হচ্ছে পুরোপুরিভাবে সংরক্ষণ দেওয়া হয়নি এসসি-এসটি দের জন্য। সেক্ষেত্রে সবচেয়ে বেশি মানে সমস্যা সৃষ্টি কে করেছে? বেসিক্যালি চিরাগ পাসওয়ান করেছে, সাথে নীতিশ বাবু করেছে। আরো চন্দ্রবাবু নাইডু কিছুটা করেছিল। কিন্তু সেখানে হচ্ছে সংরক্ষণের কিন্তু কোনো কিছু ছিল না। কিন্তু বিহারের মধ্যে কাস্ট পলিটিক্স প্রচুর পরিমাণে রয়েছে। বিহারের মধ্যে কিন্তু আপনাকে এসসি-এসটি ভোটটা কিন্তু ধরে রাখতে হবে নীতিশ বাবুকে। তো ঘুরে ফিরে সেই জায়গাটা রয়েছে। হিন্দু মুসলিম শুধু বাইরে খেলা হচ্ছে। আপনার মতো লোকদের বোকা বানানোর জন্য হিন্দু মুসলিম খেলা হচ্ছে। উপর মহলে কিন্তু খেলা ভালো হচ্ছে। কারণ তৃণমূলের সাহায্য নিতেই হবে। মানে এখন দিদির সাথে বন্ধুত্ব করতে হবে। বন্ধুত্ব না করলে হবে না। কারণ কোন দিন কোন সময় সরকার ভেঙে পড়বে সেটা কিন্তু কেউ জানে না। তো সেটা দেখা যাবে ভবিষ্যতে কি হয় না হয়। কিন্তু তৃণমূলকে সরানো এখনো মানে কঠিন ব্যাপার রয়েছে। তার মধ্যে বিজেপির নেতৃত্ব ভালো নয়। পুরোপুরিভাবে খেলতে জানে না। এখনো পর্যন্ত মানে অপোনেন্ট টিম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অপোনেন্ট একটা মুখ দেখতে পাচ্ছি না। বিজেপি থেকে কে মুখ্যমন্ত্রী হবে যদি হতে চায়, মুখ আমরা দেখছি না। শুভেন্দু অধিকারীর মুখ দেখছি, তাকে লোক বিশ্বাস করছে না, ভোট দিচ্ছে না, তাকে মানছে না। সেই জিনিসগুলো দেখা যাবে যে দলের মধ্যে যে কোন্দলটা সৃষ্টি হয়েছে সেই জিনিসটা লক্ষ্য করা যাবে। ভবিষ্যতে দেখা যাবে কি হয় না হয়। আমরাও সেদিকে নজর রাখবো। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।